আমি মোহাম্মদ জায়েদ হাসান ইমরান। আজকে আপনাদের সামনে আলোচনা করার জন্য আসছি ওয়েব ডিজাইনের একদম শুরুতে, যখন আমরা এইচটিএমএল শেখার পরে সিএসএস করব, তখন কিভাবে শুরু করতে পারি সেই সম্পর্কে ধারণা দেওয়ার জন্য। আমরা সিএসএস কিভাবে ব্যবহার করব এবং এর যে বেসিক যে ধারণা, সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। চলুন আমরা স্ক্রিনে চলে যাই। আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখছি, যে ফোল্ডারের মধ্যে একটা ফাইল নিয়েছি index.html। যেহেতু আজকে আমরা সিএসএস নিয়ে আলোচনা করছি, এর আগে আমরা আরও দুইটা পর্ব আলোচনা করছি এইচটিএমএল নিয়ে। সেখানে আমরা দেখছি কিভাবে এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচার দাঁড় করাতে হয়। আমরা যেহেতু এইচটিএমএল বেসিক স্ট্রাকচার দাঁড় করাতে পারি, সেই হিসাবে এটা আমরা করছি। এখন আমরা এই ব্যাপারে আর কোনো কথা বলবো না, আমরা সরাসরি সিএসএস কীভাবে ব্যবহার করব তা দেখব। এই জন্য প্রথমেই আমরা এখানে যদি একটা হেডিং নেই, এই হেডিংয়ের মধ্যে আমরা যে কোনো কিছু লিখতে পারি। তো আমরা আপাতত একটা ছোট নাম লিখব, একটা শব্দ। এখানে আমি একটা শব্দ লিখছি, এরকম না যে এখানে একটা শব্দ লিখতে হবে। এখানে একটা বড় সেন্টেন্স হতে পারে বা বড় একটা সেকশন হতে পারে, যে কোনো কিছুতে হলেই একই কাজ করবে। আমরা এখন এটা যদি আউটপুট দেখি, এখানে গিয়ে দিলাম, এই যে জায়েদ চলে আসছে। এখন এই যে জায়েদটা আসছে, আমরা যদি চাই এটা এখানে না থেকে মাঝে আসুক, বা এটার যে ফন্টস আছে এটা একটু বড় হোক, অথবা এটা অন্য কোনো কালারে আসুক, এছাড়া আমরা এটার সাইজ বড় করতে পারি, বা যেই যে কারণগুলো, বিশেষ করে টেক্সট ফরম্যাটিংয়ের যে বিষয়গুলো ছিল, যেগুলো আমরা এইচটিএমএল দিয়ে অনেক কিছু করছি, এই সবগুলো বিষয় এখন আমরা সিএসএস এ করতে পারবো। আমরা ধারাবাহিকভাবে সেগুলো দেখব। এখন চলুন আমরা এখানে সিএসএস অ্যাপ্লাই করি। সিএসএস হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট, অর্থাৎ আমরা যে এইচটিএমএল দিয়ে যে মার্কআপ করি, সেই মার্কআপকৃত অংশকে আমরা কীভাবে আরও সুন্দরভাবে প্রদর্শন করতে পারি, আমাদের ইচ্ছা মতো সাজাতে পারি, সেটাই সিএসএস দিয়ে করা যায়। এখন আমরা তিন রকম সিএসএস নিয়ে আলোচনা করব। এর মধ্যে এক নম্বর হচ্ছে ইনলাইন সিএসএস। ইনলাইন এই কথার মাধ্যমেই বোঝা যাচ্ছে যে এটা লাইনের মধ্যে হচ্ছে। তার মানে কি, আমাদের এতক্ষণ যে আমরা জানতাম ট্যাগ লিখতাম যে দুইটা অংশ থাকে, হ্যাঁ, ট্যাগের একটা হচ্ছে শুরুর অংশ, একটা শেষের অংশ। সব ট্যাগে যদিও শেষ ট্যাগ না থাকে, কিন্তু যেগুলোতে আছে, এই শুরুর ট্যাগের মধ্যে আমরা একটা স্পেস দিব। স্পেস দিয়ে যে কোনো স্টাইল করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, এইচটিএমএল এর একটা অ্যাট্রিবিউট আছে স্টাইল নাম। এই স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করার পরে এখানে দুইটা জিনিস দিতে হবে। সেটা হচ্ছে, প্রথমে একটা সিএসএস প্রপার্টি দিতে হবে, এরপরে সিএসএস এর ভ্যালু অ্যাড করতে হবে। এটা হচ্ছে নর্মাল সিনট্যাক্স, যে আমরা এভাবে লেখার পরে এরপরে আমরা একটা সিএসএস প্রপার্টি দিব। তো কথা, আমরা যদি এই জায়েদ শব্দটাকে আমরা কালার দিতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, লিখতে পারি কালার। এটা হচ্ছে সিএসএস প্রপার্টি। এখন এই কালারের ভ্যালুটা কি হবে, আমি যদি রেড দেই, এরপরে আমরা সেমিকোলনে শেষ করে দিলাম, সেভ করলাম। এখন যদি আমরা ব্রাউজার রিফ্রেশ করি, দেখবো এটা লাল হয়ে গেছে। এই যে আমরা কিন্তু সিএসএস শুরু করে দিচ্ছি। তার মানে এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার, যে আমরা যে কোনো এইচটিএমএল ট্যাগের মাঝে সেখানে কি করতে পারবো, একটা অ্যাট্রিবিউট ব্যবহার করবো এইচটিএমএল এর, যেটা স্টাইল নাম। এটার দুইটা অংশ থাকবে, একটা হচ্ছে সিএসএস প্রপার্টি, একটা সিএসএস ভ্যালু। এই কালারটা সিএসএস থেকে আসছে, এটা প্রপার্টি সিএসএস এর, এটা ভ্যালু, এটা সিএসএস ভ্যালু। এখন আমরা যদি চাই, এটার একটা সাইজ দেওয়া যেতে পারে। আমরা বললাম সাইজ, আচ্ছা সাইজ না দিয়ে আমরা ডিরেক্টলি এটা ফন্ট সাইজ দিই। হ্যাঁ, অনেক কিছু এখানে করা যাবে। ফন্ট সাইজ নর্মালি এইচ2তে ডিফল্টভাবে 24 পিক্সেল দেওয়া থাকে, আমি চাচ্ছি যে এখানে 32 পিক্সেল করে দিলাম। তো সেক্ষেত্রে কি হবে, এই 32 পিক্সেল এখানে পাবে। এখন আর এই ডিফল্ট 24 পিক্সেল কাজ করবে না, এই যে বড় হয়ে গেছে। আচ্ছা, আমি যদি চাচ্ছি যে না, এটা একটু ফন্ট সাইজ দিছি, এখন ফন্ট ফ্যামিলি দিব, তো সেক্ষেত্রে এটাও করা সম্ভব। তা আমরা ফন্ট ফ্যামিলি হিসেবে যে কোনো কিছু ব্যবহার করতে পারি, তবে আমরা আপাতত
এখানে এরিয়াল দিচ্ছি। এরপরে যদি আমরা রিফ্রেশ করি, এই যে এখন দেখলাম যে ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। আপনারা খেয়াল করেন, আমি আরেকবার যদি এটা উঠাই দিই এখান থেকে, এটা বাদ দিয়ে দিচ্ছি, এখন রিফ্রেশ দিচ্ছি, এই যে এখনের যে ফন্ট সাইজ এবং বিশেষ করে এখানে আমি দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে ফন্টের যে স্টাইল। আমি যদি এই এরিয়াল দেওয়ার পরে এটা সেভ করি, আপনারা দেখবেন এটা পরিবর্তন হয়ে গেছে। এখন যেভাবে আছে এভাবে নাই, এই যে পরিবর্তন হয়ে গেছে। তার মানে কি আমাদের এখানে কাজ করছে। তাহলে এতটুকু তার আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে ইনলাইন সিএসএস হচ্ছে এমন ধরনের সিএসএস যেটা লাইনের মধ্যে করা যায়। এখন এমন হতে পারে যে আমরা লাইনের মধ্যে করব না, একই পেজে অন্য জায়গায় করব, সেক্ষেত্রে কি করতে পারি? ইনলাইনটা বুঝলাম, এখন আমরা যদি ইন্টারনাল সিএসএসটা দেখতে যাই, ইন্টারনাল সিএসএস দেখার জন্য আমাদের কি করতে হবে? ইন্টারনাল বলতে কি বোঝায়? যে একই পেজের মধ্যে থাকবে। সিএসএস যেমন ইনলাইনের মধ্যে ছিল কি ইনলাইন, দ্যাট মিনস লাইনের মধ্যে, এবং ইন্টারনাল মিনস একই পেজে, মানে এই পেজের বাইরে যাবে না। তো সেক্ষেত্রে কি করতে হবে? যে হেড আছে, এই হেড সেকশনের মাঝে আমাদের লিখতে হবে। আমরা যে স্টাইলটা লিখছিলাম একটু আগে, সেই স্টাইলটা এখানেও লিখতে হবে, কিন্তু এটা অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে ট্যাগ হিসাবে। স্টাইল লেখার পর এখানে আমাদের স্টাইলটা দিতে হবে। সে আমরা যদি এখানে একটা প্যারাগ্রাফ নিই, প্যারাগ্রাফ নিয়ে প্যারাগ্রাফটা শেষ করে দিচ্ছি। এখানে আমাদের যে কোনো কিছু লেখা থাকতে পারে। আমরা এখানে লিখলাম জারিক। এখন আমরা চাচ্ছি এই জারিকটাকে সিএসএস দিব। আমাদের কি করা, এখানে যখন ইনলাইনে ছিলাম এটার মধ্যেই লিখছি সব কিছু, এটা এখানে লিখতে হবে। যে আমরা প্যারাগ্রাফটাকে দিতে চাই তাহলে প্রথমে এই পিকে সিলেক্ট করতে হবে, এরপর সেকেন্ড ব্র্যাকেট যেটা আমরা বলি, এটাকে এখানে কার্লি ব্রাসেস বলে, আমরা এখানে লিখলাম। এরপরে এটার একটা কালার দিতে পারি আমরা, হ্যাঁ, যে কোনো কালার দিতে পারি। এটা আমরা এখানে ব্লু দেই। আচ্ছা, এতটুকু দেওয়ার পর আমরা যদি একটু রিফ্রেশ করি ব্রাউজারটা, দেখব এই যে জারিক লেখাটা চলে আসছে এবং সেটা ব্লু কালার হয়ে গেছে। আমরা যদি চাই এটাকে একটা ব্যাকগ্রাউন্ড দিব, সেটাও হতে পারে। এখন আমি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডটা অন্য কালার থাক, আগেরটা আমরা রেড দিছিলাম, সেক্ষেত্রে আমার 3টা ডি দিলে হ্যাঁ একটা কালার আসবে। আমরা প্রথমে একটা দেখছিলাম কি ডিরেক্টলি নাম ব্যবহার করতে পারি, এটা একটা মাধ্যম, যে এভাবে লিখতে পারি, অথবা হেক্সা কোড। আমি এখানে 3টা ডিজিট দিছি, মানে 3টা লিখছি, এখানে 6টা দিয়ে লিখতে হয়, যেহেতু এই 6টা সেম জিনিস এই জন্য আমরা 3টা লিখছি। এখানে আমাদের অন্য কিছু লেখা যায়, যেমন আমরা যদি এই মুহূর্তে এখানে আবার একটু রিফ্রেশ করি, দেখবো আচ্ছা এটা চেঞ্জ হয় না। আচ্ছা, আমরা কি করব, একটু এই কালারটা চেঞ্জ করি। যেমন এই কালারটা যদি আমরা লিখি সাদা, তো সেই ক্ষেত্রে সবগুলো এফ দেওয়া হয়। 3টা এফ যে কথা, 6টা এফই কথা, আমরা এখানে 6টা দিচ্ছি। দেওয়ার পর আমরা যদি একটু রিফ্রেশ দিই, দেখবো এই যে এই লেখাটা এখন সাদা হয়ে গেছে, কিন্তু এই কালারটা চেঞ্জ হওয়ার কারণে বোঝা যাচ্ছে না। তার মানে কি, যে আমরা এখানে যদি এটা ব্ল্যাক করি, আচ্ছা এটাই ব্ল্যাক করে দিই, তো সেক্ষেত্রে 3টা 0 দিলাম, এখন ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক হয়ে যাবে এই যে। তার মানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাজ করতেছে। তা আমরা এখানে কি দেখলাম, এখানে আরও যে কোনো ব্যবহার করা যাবে। যেমন এখানে আমরা করছিলাম ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, এরকম যে কোনো সিএসএস প্রপার্টি আমরা এখানে ব্যবহার করতে পারবো। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে এটা বোঝা যে ইনলাইন সিএসএসটা কীভাবে কাজ করে। আচ্ছা, এখন যদি এখানে আমরা এখানে জারিক লিখলাম, আমরা আরেকটার মধ্যে আমরা অ্যাপল লিখলাম, এখন যদি রিফ্রেশ দেই দেখব সেম আরেকটা হয়ে গেছে। কিন্তু আমরা যদি চাই যে না এই অ্যাপলটাকে আমরা অন্য কালার দিব, কিন্তু এভাবে কিভাবে সম্ভব, এটা এখানে এভাবে দেওয়া যাবে না। তখন ওইটার জন্য সিস্টেম হচ্ছে এইখানে ইনলাইন লিখতে হবে, অথবা আলাদা এটাকে সিলেক্টরের মাধ্যমে সিলেক্ট করে করতে হবে। সেটা আমরা ইনশাল্লাহ কিছুক্ষণ পর দেখব। আচ্ছা, আমাদের ইন্টারনাল সিএসএস পরে দেখতে হবে কিভাবে এক্সটার্নাল সিএসএস ব্যবহার করা হয়। এবং এই এক্সটার্নাল সিএসএস ব্যবহার করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের যে রুট ফাইল আছে index.html, সেখানে নতুন একটা ফাইল নিতে হবে। সেই ফাইলটা হচ্ছে টেক্সট ডকুমেন্ট থেকে আমরা নিলাম, লিখলাম যে style.css। এখানে স্টাইলের জায়গায় আমরা যে কোনো নামই দিতে পারি, কিন্তু এক্সটেনশনটা অবশ্যই সিএসএস দিতে হবে। দেওয়ার পর আমরা যদি এটা ওপেন করি, দেখবো একটা ব্ল্যাঙ্ক ফাইল।
আচ্ছা, একটা ব্লাঙ্ক ফাইল পেয়েছি। এখন আমরা কি করব, এই ইনলাইনের মধ্যে যেই সিএসএসটা ছিল এটা আমরা এখান থেকে কেটে নিয়ে যাচ্ছি, দিয়ে আমরা এই ফাইলটার মধ্যে দিয়ে দিচ্ছি এবং এটা সেভ করে দিলাম। এটা সেভ করে আমরা যদি এখন রিফ্রেশ দেখি কি দেখব, যে আমাদের এটা চলে গেছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে আমরা যে এখানে সিএসএসটা ব্যবহার করছি এটার সাথে এই ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলের কোনো রিলেশন বা সম্পর্ক যে করার জন্য যে একটা লিঙ্ক করা দরকার সেটা করা হয় নাই। আমরা এর আগে দেখছি অডিও বা ভিডিও আনার জন্য অথবা ইমেজ আনার জন্য অথবা অ্যাঙ্কার ট্যাগের মাধ্যমে অন্য কোনো পেজে লিঙ্ক করানোর জন্য আমরা একটা সোর্স ব্যবহার করছি যে কীভাবে কোন কাজটা সেভাবে করবে। তো সেম কাজটা এখানেও করতে হবে। আমাদের ইন্ডেক্স ডট এইচটিএমএল যে ফাইল আছে এই ফাইলের সাথে স্টাইল ডট সিএসএস ফাইলটাকে রিলেশন করে দিতে হবে এবং সম্পর্ক করতে হবে। এটা করার জন্য আমাদের একটা ট্যাগ আছে, যে ট্যাগটা হচ্ছে লিঙ্ক ট্যাগ। এটা একটা সিঙ্গেল ট্যাগ, এটা আমাদের লিখতে হবে। এটার মধ্যে প্রথম যে অ্যাট্রিবিউটটা দিতে হবে সেটা হচ্ছে এইচআরইএফ। এই এইচআরইএফ এইখানে আমাকে বলে দিতে হবে যে আমাদের এই ফাইলটা কোত্থেকে পাবে। তো আমাদের যেহেতু রুট ফোল্ডার এবং রুট ফোল্ডারের মধ্যে দুইটা ফাইল আছে, অন্য কোনো ফোল্ডারের মধ্যে স্টাইল ডট সিএসএস নাই, যেহেতু একই ফোল্ডারে, এজন্য আমাদের আর অন্য কোনো কিছু লিখতে হবে না, শুধু আমাদের ফাইলটার নাম দিলেই হবে স্টাইল ডট সিএসএস। আমরা যদি স্টাইল ডট সিএসএস দিই, এখন যদি রিফ্রেশ দিই দেবো, কাজ হচ্ছে না, কারণ আমাদের এখানে রিলেশনটা বলে দিতে হবে। রিলেশনটা কি? রিলেশনের জন্য আমাদের আরেকটা অ্যাট্রিবিউট আছে যেটা আমাদের ব্যবহার করতে হবে, এবং এই অ্যাট্রিবিউটের মধ্যে ভ্যালু হচ্ছে স্টাইল শিট। হ্যাঁ, এটা আমরা খেয়াল রাখবো যে এই দুইটা জিনিস আমাদের দিতেই হবে। এখন যদি আমরা একটু রিফ্রেশ দেই, দেবো আমাদের কালারটা পেয়ে গেছে। এই তিনটা জিনিস যে আমরা দেখলাম, এখন আমরা যদি একটু সামারি করি এই তিনটা কথার মাঝে, প্রথম কথা হচ্ছে আমরা কি ব্যবহার করছি, ইনলাইন সিএসএস ব্যবহার করছি, যেখানে লাইনের মধ্যেই সব কিছু ছিল। এরপরে কি করছি, ইন্টারনাল সিএসএস ব্যবহার করছি, যেখানে হেডের মধ্যে আমরা লিখছি। এরপরে সেই কোডটাকে আমরা যদি কেটে এখানে নিয়ে গেছি, সেটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। তো এক্সটার্নাল সিএসএস আমরা কীভাবে কাজ করছি, প্রথমে একটা ফাইল ক্রিয়েট করছি স্টাইল ডট সিএসএস নামে, এবং ওই ফাইলের মধ্যে আমরা ইন্টারনাল সিএসএস যে কোডটা ছিল সেটাই নিয়ে আসছি, এনে দিছি। কিন্তু এর দ্বারা কি হয়, আমাদের কাজ হয়নি। কারণ কি, আমাদের দুইটা ফাইলের মধ্যে কোনো লিঙ্ক করানো ছিল না। এই লিঙ্ক করার জন্য আমরা একটা নতুন ট্যাগ ব্যবহার করছি, যেটা হচ্ছে হেডের মধ্যে লিঙ্ক ট্যাগ। এই লিঙ্ক ট্যাগের মধ্যে আমাদের দুইটা জিনিস দিতে হচ্ছে, একটা হচ্ছে স্টাইল ডট সিএসএস, এটার এটা এইচআরইএফ এর ভ্যালু হিসেবে, আর হচ্ছে রিলেশনটা ছিল স্টাইল শিট। এটা দেওয়ার পর আমরা যদি দেখি যে সব কাজ হবে। এখন এমন যদি হয় যে আমরা এখানে অন্য কিছু লিখতে চাই, সেটাও লিখতে পারবো, আমাদের কোনো অসুবিধা নেই। আমরা দেখা গেলে এখানে একটা জারিক লিখলাম, এটার মধ্যে আমরা যদি এরকম হাসান দেই, দিয়ে যদি আমরা রিফ্রেশ দিই, দেখবো হাসানের মধ্যে আমাদের সেম জিনিসটাই পেয়ে গেছে। এখন আমরা পরবর্তীতে দেখব কিভাবে এগুলো আলাদা আলাদাভাবে কালার করা যায়। আমার যদি একটা পেজের মধ্যে এরকম অনেকগুলো পি থাকে, হ্যাঁ, বা অনেকগুলো এরকম এইচ থাকে, তখন তো আমাদের দেখা যাবে সেম জিনিসই চলে আসতেছে। যে এখানে যদি আমরা রিফ্রেশ দিই, দেখবো কি যে সেম চলে আসছে। তো আমরা এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি কি এখানে এক একটার মধ্যে এক এক রকম জিনিস আসবে। তো সেই ক্ষেত্রে কী করতে পারি, আমাদের এখানে একটা সিলেক্টর ব্যবহার করব। সিলেক্টর হিসেবে আমরা দুইটা জিনিস ব্যবহার করতে পারি, একটা হচ্ছে আইডি, একটা ক্লাস। এই আইডি বা ক্লাস কেন ব্যবহার করা হয়, যে একাধিক জায়গায় আমরা যদি একাধিকভাবে ব্যবহার করতে চাই, আমাদের স্টাইল দিতে চাই আমাদের মন মতো করে, তখন এটা ব্যবহার করতে হবে। তো আমরা প্রথমে ক্লাসের ব্যবহারটা দেখি। এখানে যে কোনো নাম দেওয়া যায়, হ্যাঁ, এই ক্লাসের এখানে যে কোনো নাম দিতে পারবো আমাদের ইচ্ছা মতো, তবে আমাদের একটু রিলেটেড যেন মনে থাকে সেরকম দিলে ভালো হবে। তা আমি যেহেতু এটা চাচ্ছি ব্যাকগ্রাউন্ড রেড করে ফেলবো, সেক্ষেত্রে আমরা এখানে রেড লিখলাম। আচ্ছা, এখন এই রেড লেখার পরে আমরা যদি এই রেডটাকে এখান থেকে কপি করে স্টাইল ডট সিএসএস যে ফাইল আছে সেখানে আমরা প্রথমে ডট লিখবো। ডট লেখার পরে রেডটা দেবো। এতে কি হয়েছে, আমাদের কালারটা লাল হয়ে গেছে। বিষয়টা কিন্তু এরকম না যে এখানে রেড লেখার কারণেই লাল হয়েছে। আমরা যদি এখানে ব্লুও লিখি, ব্লু লেখার পরে যদি আমরা এটা এখানে নিয়ে দেই এবং ডট সাইনের পরে দেখবো যে ব্লুটাও রেড হয়ে গেছে। অর্থাৎ এটাই ডট সাইনের পরে দিলে রেড হবে, তার মানে বুঝাবে এটা একটা ক্লাস। এখন যদি আমরা ডটটা সরাই দিই, দেখবো এটা ব্লু হয়েছে, তার মানে কি এটা একটা, এই ব্লুটা কিন্তু আবার ইয়ার জন্য না যে এটা ব্লু লিখছে দেখে ব্লু আসছে এরকম না।
এখানে যদি আমরা রেড লিখি, হ্যাঁ, রেড শব্দটাও যদি লিখি, তবে এটাও ব্লু হয়ে গেছে। তার মানে কি, বিষয়টা হচ্ছে যে এই ডট সাইনের কারণে এটা চেঞ্জ হচ্ছে। ডট সাইন দিলে বোঝাচ্ছে এটা একটা ক্লাস, এই জন্য কালার চেঞ্জ হয়ে গেছে। আর যখন এভাবে লিখছি তখন এটা একটা সে ট্যাগ হিসাবে নিয়ে নিচ্ছে, যে এটা একটা ট্যাগ হিসাবে ব্যবহার করা হবে। আচ্ছা, আমরা যেটা রেড রাখছিলাম আমাদের বোঝার সুবিধার জন্য, এটা আমরা রেড করে দিচ্ছি। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, এই রেডটাকে আমরা বলবো যে স্টাইল দিব। এখানে যে কোনো স্টাইল আমরা ব্যবহার করতে পারি। এর মধ্যে একটা আমরা ফন্ট সাইজ বা ফন্ট ফ্যামিলি যে কোনো একটা কিছু দিতে পারি। আচ্ছা, আমরা ফন্ট সাইজই দিই। আচ্ছা, ফন্ট সাইজ আমরা কথা একটু বোঝার জন্য 40 পিক্সেল দিলাম, যেন আমাদের একটু বোঝা সহজ হয়। এখন যদি এটা রিফ্রেশ দিই, এই যে 4টা আছে, 1 2 3 4, আর আমাদের এখানে ইন্ডেক্সে গেলে 2 নম্বরটার মধ্যে আমরা এটা করছি। এখন যদি রিফ্রেশ দিই, কি দেখবো, এই যে 2 নম্বরের মধ্যে, এই যে 1 নম্বর 2 নম্বর 3 4, যে 2 নম্বরের এটার পিক্সেল 40 পেয়ে গেছে। আমরা ইন্সপেক্ট করেও দেখতে পারি। হ্যাঁ, এই যে এখানে কি দেখতেছি, এই যে ফন্ট সাইজ 40। তার মানে কি, যে আমাদের এটা কাজ করছে। এখন আমরা এটাকে কালার দিতে পারি বা যে কোনো কিছু আমরা এখান থেকে করতে পারবো। আচ্ছা, এখন আমরা এখানে একটা কালার দিয়ে দিলাম, যে ব্লু, যদিও রেড লিখছি কিন্তু ব্লু দিচ্ছি যেন বোঝা যায় যে এই নামের সাথে এটার কোনো সম্পর্ক নাই। এটা আমরা যে কোনোভাবে দিতে পারি। এই যে কালারটা এখন ব্লু হয়ে গেছে। এভাবে আমরা সিলেক্ট করতে পারি। আমরা এখন দেখব কিভাবে এইচটিএমএল দিয়ে যে টেক্সটে ফরম্যাটিং করছি, সেই ফরম্যাটিংটা কীভাবে সিএসএস এর মাধ্যমে করতে পারি। যেমন এইচটিএমএল এর মধ্যে আমরা লিখছি কিভাবে বোল্ড করতে হয় বি দিয়ে বা স্ট্রং লিখে, কিভাবে ইটালিক করি ইএম বা আই দিয়ে, সাব লিখি এসইউবি যে ট্যাগটা ছিল, বা কোনো কিছু উপরে লেখার জন্য সুপার স্ক্রিপ্ট করার জন্য যখন আমরা এসইউপি দিতাম, কোনো কিছু কেটে দেওয়ার জন্য আমরা ডেল ট্যাগ ব্যবহার করছি। সেম কাজগুলো আমরা সিএসএস এর মাধ্যমে করতে পারি। চলুন আমরা এখন টেক্সট ফরম্যাটিংয়ের এই বিষয়গুলো সিএসএস এর মাধ্যমে দেখব। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে যে স্টাইলগুলো ছিল এটা আমরা একটা রাখতে পারি, বাকিগুলো কেটে দিতে পারি আমাদের বোঝার সুবিধার জন্য, একটু কমে যাবে। অথবা আমরা আগেই শিখছি কিভাবে কোনো কিছু কমেন্ট করে দিতে হয়। কমেন্ট করে দিলে কী হবে, আমাদের এগুলো থাকবে কিন্তু শো করবে না। তো আমরা এইচটিএমএল এ কমেন্ট করে দিলাম, এখন দেখা যাবে আমাদের পেজটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে। আমাদের সুবিধা হবে কাজ করতে, এই পেজটা এখানে ইজি হবে। আচ্ছা, চলে গেছে। আমরা এখন কি করব, প্রথমে একটা একটা লাইন দেখি, আমরা ছোট ছোট লাইন লিখি। যেমন একটা নর্মালভাবে একটা পি দিলাম। পিতে তো নর্মালি স্বাভাবিক একটা যা লিখবো তা সেভাবে পাবে। যেমন জায়েদ লিখি, লেখার পরে আমরা স্বাভাবিকটা দেখি। আচ্ছা, আমাদের যেহেতু পিতে সিএসএস ব্যবহার করা আছে, এই জন্য এখানে সিএসএসটা পাচ্ছে। আচ্ছা, আমরা এখান থেকে একটা জিনিস শিখে ফেলি, যে আমরা সিএসএস এর মধ্যে কীভাবে কমেন্ট করব। সিএসএস কমেন্ট করার জন্য এখানে আমাদের এটা করতে হবে, প্রথমে একটা ফরওয়ার্ড স্ল্যাশ, এরপর একটা স্টার সাইন, হ্যাঁ, এরপর একটা কী দিব, স্টার সাইন দিব। দেওয়ার পরে যে এটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। এখন যতটুকুর মধ্যে করব ততটুকুর আগে একটা স্টার সাইন, আবার ফরওয়ার্ড স্ল্যাশ। এখন কী হবে, আমরা দেখব স্বাভাবিক অবস্থায় যেই জায়েদ লেখাটা সেটাই থাকবে, বাকি চলে গেছে। আচ্ছা, এখন আমরা এটাও একটু নিচে দিয়ে দিচ্ছি, আমরা কোডটা উপরেই লিখি। আমরা আমাদের সুবিধার জন্য এটা করলাম। এখন আমাদের কিন্তু সব কিছুই আছে, সিএসএস এর মধ্যেও কোড আছে, এইচটিএমএল এর মধ্যেও কোড আছে, শুধু আমরা কি করছি, কমেন্ট আউট করে দিচ্ছি। তা এখন আমরা এইটাকে যদি বোল্ড করতে চাই, আমাদের কি করতে হবে, জাস্ট পিকে এখানে আমরা সিলেক্ট করলাম। আচ্ছা, পি সিলেক্ট করার পর আমরা যদি এই পিকে বলি যে তুমি এখন মোটা হয়ে যাও, তার মানে কি, ফন্ট উইডথ, এই ফন্ট উইডথ যেটা আছে সেটা আমাদের মোটা করে দিতে হবে। এই ফন্ট উইডথ
আমরা এখানে বলে দিচ্ছি বোল্ড। এই ফন্ট উইথ বোল্ড বলার সাথে সাথে কী হবে, এই পি যেটা লিখছি মানে যেটা জায়দ ছিল এটা মোটা হয়ে গেছে। তো সেম কাজটা কিন্তু আমরা এখানে সিএসএস দ্বারা করতে পারি। এরপরে এটা যদি আমরা ইটালিক করতে যাই তো কী করতে হবে, ফন্ট স্টাইল। ফন্ট স্টাইল যদি আমরা ব্যবহার করি তো সেক্ষেত্রে এটা ইটালিক করা সম্ভব। এই যে ফন্ট স্টাইল ইটালিক দিছি, এখন কি হচ্ছে, এই যে এটা বাঁকা হয়ে গেছে, তার মানে মোটাও হয়েছে বাঁকাও হয়েছে। আমরা খেয়াল আছে হয়তো, আমরা যদি এখানে নর্মালি একটা জিনিস লিখি আগে যে H2O, H2O এটা আমরা HTML লিখলাম। এখন যদি আউটপুট দেখি এখানে কি এই যে H2টা সমান সমান আসছে। আমরা জানি এটা সাবট্যাগ দিয়ে ছোট করা যায়। এটা আমরা ওই সাবট্যাগের যে বিষয়টা ডিফল্ট যে ভ্যালু থাকে সাধারণত ওইটাই আমরা এখানে সিএসএস এর মাধ্যমে করব। তো এটা সিএসএস এর মাধ্যমে করার জন্য এটা যে কোনো একটা কিছুর মধ্যে আমরা রাখতে পারি। সেক্ষেত্রে এটা একটা নর্মাল ইনলাইন একটা ট্যাগ ব্যবহার করি স্প্যান নামে। এই স্প্যান ট্যাগ দিলে কী হবে যে এখানে কোনো ইফেক্ট পড়বে না। আমরা যদি এখন স্বাভাবিকভাবে দেখি আউটপুটটা দেখব আগের মতোই আছে। আচ্ছা, এটাও আমরা একটা কাজ করতে পারি। আচ্ছা, এটা যেহেতু আমাদের এই পি এর মধ্যেই সিলেক্ট করা এই জন্য একটু অসুবিধা হতে পারে। আমরা ডিরেক্টলি এখানে একটা পিকে একটা ক্লাস দিয়ে দিই। আমাদের যেহেতু ক্লাস দেখছি আমরা কীভাবে ব্যবহার করতে হয়, আমরা এখানে পিতে একটা ক্লাস দিলাম। ক্লাস যে কোনো নাম আসতে পারে, আমি আপাতত জায়েদই রাখছি। এখন এই জায়েদ আর পি কিন্তু এক জিনিস না। আমরা যদি এখন রিফ্রেশ দিই দেখব এই যে স্টাইলটা চলে যাবে। আচ্ছা, যায় নাই কারণ এখান থেকে তো আমরা পিটা সরাই নাই। এখন যদি দেখি দেখব এখান থেকে চলে গেছে, কারণ আমাদের এই পি যেটা ছিল এটা আমরা এখন সরায় জায়েদ নামে দিচ্ছি। এখন আবার আমরা রিফ্রেশ দিই, দেখো আমাদের স্টাইল চলে আসছে। তারপরে এখন আমাদের এটা কিন্তু নর্মালি এই জায়ের ডট জায়ের যেখানে লেখা থাকবে সেখানে স্টাইলটা পাবে। এখন আমরা এখানে নতুনভাবে একটা পি ব্যবহার করি, আমাদের বোঝার সুবিধার জন্য আমরা এটা করলাম। আচ্ছা, আমাদের একটু সিলেক্টরও ব্যবহার হয়ে গেল, যে কোনো পরিবর্তন আসে না এটার মধ্যে। এখন আমরা চাচ্ছি এটাকে একটু পরিবর্তন করব। তো এখানের জন্য এটা আমরা স্প্যানকে সিলেক্ট করে নিলাম, অথবা আমরা এখানে পিকেও একটা ক্লাস দিতে পারতাম, সেটাকে সিলেক্ট করতে পারতাম। এটা আমাদের ইচ্ছা, যে কোনোভাবে সিলেক্ট করা যায়। আমরা স্প্যান সিলেক্ট করলাম। এখন এই স্প্যানের মধ্যে আমরা বলে দিব যে আমরা কি চাচ্ছি। আমাদের চাওয়াটা হচ্ছে এই যে টু আছে এটা নিচে আসবে। এখানে আমাদের কি করতে হবে, যে এটাকে বলে দিতে হবে যে এর যে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট আছে তার অবস্থান কোথায় হবে। আমরা যদি এটা একটু লিখি, ভার্টিক্যাল অ্যালাইন বলে দিচ্ছি সাব। এর মানে কি, যে তুমি ভার্টিক্যাল অ্যালাইনে সাব হিসাবে হয়ে যাও। এই যে এখানে কিন্তু টু ছোট হয়ে, এখানে আমরা নতুন আরেকটা ট্যাগ ব্যবহার করি। এটা হচ্ছে একটা ক্লাস ব্যবহার করে দিই। ক্লাস করলে সুবিধা কি, যে আমরা সেম জিনিস অন্য স্টাইল দিতে পারবো। কিন্তু যদি আমরা এই ক্লাস ব্যবহার না করি দেখা যাবে যতগুলো পি ব্যবহার করবো সব জায়গায় একই স্টাইল পেতে থাকবে। আচ্ছা, এখানে আমরা সুপার লিখি বোঝার সুবিধার জন্য। আচ্ছা, সুপার জায়েদ লিখলাম। এখন এটা লেখার পরে আমরা সেম স্প্যানই রাখতেছি। এখন তো স্প্যান হিসেবে না রাখলেও অসুবিধা নাই, কারণ এটার মধ্যে যেটা আছে সেটার মধ্যেই কাজ করা সম্ভব। আচ্ছা, তাহলে আমরা এখানে কি করব, প্রথমে বলে দিব ডট যে সুপার আছে। এখানে আমরা নতুন একটা জিনিস শিখি, সেটা হচ্ছে প্রথমে আমরা যে ক্লাসটা দিচ্ছি, যে ক্লাসের নাম দিলাম ডট দিয়ে। এরপরে আমরা কি বলবো, এর ভিতরে যে স্প্যানটা আছে, হ্যাঁ এটা খেয়াল রাখি যে এর ভেতরে যে স্প্যান আছে সেই স্প্যানের মধ্যে আমাদের এখন স্টাইল করব। এটাকে এখন কি বলবো, এটাও ভার্টিক্যাল লাইন দিব, কিন্তু আগেরটা ছিল সাব, এটা সুপার করে দিব। আচ্ছা, এখন কি হবে দেখা যাবে, এই যে এখানে আমরা HTML-এ যাই, এই টুটা এখন উপরে চলে আসবে। যদি রিফ্রেশ দেই দেখবো যে এই টুটা কিন্তু এখন উপরে চলে আসছে। এখন এখানে টু এর জায়গায় আমরা
নর্মালি যদি একটু বাস্তব দেখি সেক্ষেত্রে আমাদের একটা সূত্র আছে, যেমন ই সমান এমসি স্কোয়ার। এখন রিলেটেড হলো, আমরা এখানে দেখতে পারবো এই যে ই সমান এমসি স্কোয়ার। আচ্ছা, ও চলে আসছে, এটা ও বাদ দিয়ে দিই। আচ্ছা, তো কি হচ্ছে, আমরা কিন্তু দেখলাম কি যে এইচটিএমএল আমরা যে কাজগুলো করছি সেম কাজটা আমরা এখানে সিএসএস এর মাধ্যমেও করতে পারি। যেমন আমরা এইচটিএমএল এর ডেল ট্যাগ দিয়ে অনেক কিছু কেটে দিচ্ছি, তো আমরা যদি এখন সেই ডেল ট্যাগটা এখানে ব্যবহার না করে সিএসএস দ্বারা করতে চাই, সেই লাইনটাই কাটার জন্য আমরা কি করতে পারি, জাস্ট আচ্ছা এখানে আমরা অন্য একটা ক্লাস দেই। হ্যাঁ, যেমন এখানে আমাদের একটা ক্লাস দিলাম জারিক নাম। এখন আমরা চাচ্ছি এইটার মাঝে যা লেখা থাকে, আচ্ছা আমাদের কি করতে হবে, এখানে এই জারিক যেই ক্লাসটা আছে এর আন্ডারে যে আমরা স্পেন লিখছি সেখানে আমরা বলে দেবো এটাকে লাইনটা কেটে দাও। এই লাইন কাটার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, টেক্সট ডেকোরেশন এটা লিখতে হবে। এই টেক্সট ডেকোরেশন লেখার পর তাকে বলতে হবে যে তুমি যে ডেকোরেশনটা করবে সেটা হচ্ছে লাইন থ্রো করে দাও। হ্যাঁ, এই লাইন থ্রো যদি লিখি আমরা, তখন কি হবে, দেখা যাবে আমাদের যে লেখাটা ছিল ই সমান এমসি স্কোয়ারে যে 2 নং লেখাটা এটা এক দাগে কেটে যাবে। এখন আমরা তো দিচ্ছি, আমরা একটু রিফ্রেশ করি, এই যে দেখছি এক দাগে কেটে গেছে, এই যে 2। কারণ কি, আমাদের স্পেনের মধ্যে শুধু 2টাই ছিল। আর আমরা যদি এখান থেকে স্পেন না দিয়ে হ্যাঁ এমন করি যে সম্পূর্ণ লেখাটাই কেটে যাক, তো সেক্ষেত্রে আমাদের জাস্ট ওই জারিকটাই রাখলাম, এখন এখান থেকে সম্পূর্ণ কেটে দিচ্ছি। এখন কিন্তু সম্পূর্ণ কেটে গেছে। আমাদের বোঝার সুবিধার জন্য এখানে যদি আমরা অন্য কোনো লেখাও দিই, হ্যাঁ ব্যাড বয় লিখলাম, এখন এই ব্যাড বয়কে আমরা কেটে দিচ্ছি এক দাগে, এই যে এক দাগে কেটে গেছে। এরপরে যদি আমরা নতুন একটা ক্লাস দেই, নাম দিচ্ছি ফুল নেম। এই ফুল নেমের মধ্যে আমরা একটা, আচ্ছা এটা ব্যাড বয় না দিয়ে এটা গুড বয় দিই। আচ্ছা, ফুল নেমের মধ্যে আমরা যে কোনো কিছু লিখতে পারি, লিখলাম এমডি জায়েদ হাসান ইমরান। আচ্ছা, এই এমডি জায়েদ হাসান ইমরান লিখলাম। এখন এটাকে আমরা চাচ্ছি কি, একটা আউটপুট দেখি প্রথমে। আচ্ছা, এই যে এমডি জায়েদ হাসান ইমরান আসছে, নিজে নিজে আসতেছে। তো সেই ক্ষেত্রে আমরা এখন কি করব, এটার মধ্যে নিচে একটা আন্ডারলাইন দিব। এই নিচে আন্ডারলাইন দেওয়ার জন্য প্রথমে আমরা এটা সিলেক্ট করি। সিলেক্ট করার পর আচ্ছা বারে বারে লেখার চেয়ে আমরা এটা কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেটই করতে পারি, এখানে শুধু চেঞ্জ করে দিই। আচ্ছা, এখন এই জায়গাটাতে আমাদের পরিবর্তন আনতে হবে। এখানে আমাদের কী ছিল, টেক্সট ডেকোরেশন করব আমরা আন্ডারলাইন হিসাবে। তো টেক্সট ডেকোরেশন বলে দিচ্ছি আন্ডারলাইন। এখন কি হবে, দেখা যাবে এখানে এই যে এমডি জায়েদ হাসান ইমরানের নিচে একটা দাগ চলে আসছে। এখন আমরা বলতে চাচ্ছি যে আমাদের যে এই যে এখানে লেখা আছে হ্যাঁ এমডি জায়েদ হাসান ইমরান, তো এখানে আমরা প্রত্যেকটা প্রথমেই আমরা কি করছি, বড় বড় হাতের লেখা লিখছি। এই যে বড় হাতের লিখছি, আমরা হাতে লিখতে হচ্ছে। আমরা যদি চাই এরকম কোনো লেখার মধ্যে আমাদের এরকম শুরুতে বড় হাতের লেখা যাবে, বা প্রত্যেকটা লেটারই বড় হাতের হবে, অথবা এরকম হ্যাঁ কোনো কিছু আমাদের, আমরা এখানে সবগুলো প্রথমে ছোট হাতের লিখি। এবার এমডি JAYED জায়েদ, আচ্ছা হাসানও ছোট হাতের লিখি, HASAN হাসান ইমরান। এখন যদি রিফ্রেশ দেই, দেখব সেম জিনিসটাই সব ছোট হাতের লেখা হয়ে গেছে। এখন আমরা এটাকে একটু স্টাইল দিব। হ্যাঁ, আমরা এখানে লিখি স্মল নেম, সেক্ষেত্রে আমরা এটা কপি করলাম। কপি করার পর এখানে এটা আমরা ডুপ্লিকেট করি, এখানে ওই সিএসএসটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমরা একটু বলে দিব টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। এই টেক্সট ট্রান্সফর্ম যদি আপার কেস লিখি, তো সেক্ষেত্রে কী হবে,
যে আমাদের যে এতক্ষণ যা লেখা ছিল যে ছোট হাতের লিখছি আমরা খেয়াল করি, যেখানে কিন্তু সব ছোট হাতের লেখা, হ্যাঁ আউটপুটেও কিন্তু আমরা তা দেখছি। এটা আমরা যদি রিফ্রেশ দেই দেখব সব বড় হাতের লেখা হয়ে গেছে। আচ্ছা, আমরা যদি এটা আবার সরাই দিই দেখি, দেখবো যে সব ছোট হাতের লেখা হয়ে গেছে। এই যে সব ছোট হাতের লেখা, আমরা যদি এটা দেই দেখব সব বড় হাতের লেখা হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমরা যদি এমন লিখি যে সব কিছুই বড় হাতের লিখলাম, এখানে আমাদের এইচটিএমএলে যাই, লিখলাম এরকম বিগ, এটা যে কোনো নাম দিতে পারি, জাস্ট আমরা বোঝার সুবিধার জন্য দিচ্ছি। এখন এখানে আমরা লিখতেছি সব এমডি জায়েদ হাসান, এতটুকু লিখলাম। লেখার পর আমরা যদি আউটপুটটা দেখি কি হবে, দেখা যাবে যেখানে এটা আরেকটা বড় হাতের লেখা আসছে। আচ্ছা, এটা বুঝতে সুবিধার জন্য আমরা এটা এক কাজ করি, এটা সবার উপরে যদি নিয়ে যাই, হ্যাঁ একদম প্রথম লাইনে এটা আমরা নর্মালি বুঝি। এই যে এটা কিন্তু নর্মাল আমরা বড় হাতে লিখছি, এটা কি করছি আমরা নর্মালি যে বড় হাতেরই সবগুলা লেখা আছে। আমরা এই লেখাগুলো যদি চাই যে না আমরা একটু অন্য স্টাইলে নিয়ে আসি, তো সেম এখানে কিছু করতে হবে না, শুধু একটু ক্লাসটা ব্যবহার করতে হবে। এখানে যে লিখছি বিগ নেম, মানে রিভার্স লিখছি যেন আমাদের বুঝতে সুবিধা হয় যে এটার জন্য এটা হচ্ছে না, বা নাম আমরা যে কোনোভাবে ব্যবহার করতে পারি, এই জন্য আসলে এইভাবে নাম দিচ্ছি। এরপরে এখানে আমরা শুধু বলবো লোয়ার কেস, লোয়ার কেস, এটা যদি লিখি এখন কি দেখব যে সম্পূর্ণ লেখাগুলো ছোট হাতে রয়ে গেছে। আর একটা ট্যাগ নেই, এবং এটা আমরা নাম লিখলাম মার্ক। এখন কি দেখব, একটু আউটপুট দেখি, এই যে লেখা কিন্তু বড় আছে। এখন এটাকে আমরা মার্ক কিন্তু ইজিলি করতে পারবো, জাস্ট এটা কপি করে নিলাম। এখন যদি আমরা এটাকে মার্ক করি, তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, একটা হচ্ছে যে প্রথমে আমরা কালার দিতে পারি। আচ্ছা, কালার বলতে ব্যাকগ্রাউন্ড কালার। এই ব্যাকগ্রাউন্ড কালার কি থাকে আমাদের, ইয়েলো। আমরা ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো দিয়ে দিচ্ছি, দেওয়ার পর চলে আসছে। আর এটার কালার থাকে, হ্যাঁ লেখার যে কালার সেই কালারটা থাকে ব্ল্যাক। এটা কিন্তু ডিফল্টভাবে মার্ক যেই ট্যাগটা আছে ব্যবহার করতাম সেটা থাকতো। আচ্ছা, তা আমরা এখান থেকে কি দেখছি যে আমরা সিএসএস যে টেক্সট ফরম্যাটিং করছি এটা কিন্তু সবগুলো এইচটিএমএল আমরা করছি। তো আশা করি এই জিনিসটা আমরা এতক্ষণ যা কিছু আলোচনা করলাম সবাই খুব ভালোভাবে দেখব। আর যদি সবাই খুব ভালোভাবে দেখি, এই যেমন আমরা ইমেজ আনতাম, ইমেজও কিন্তু এখানে ইচ্ছা করলে এভাবে আনা যাবে। তো আমাদের সবার জন্য ভালো হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এত দীর্ঘ সময় এই ভিডিওটা দেখার জন্য।